সাদাত হোসেন সেলিম, আমি একেবারে আপনার কাছে যেটা আপনাকে এই প্রশ্নটা খুব বেশি আপনার জন্য রিলেভেন্ট যে ঐক্যমত্য কমিশনের যতগুলো আলোচনা সবগুলোতে আপনি ছিলেন এবং এরপরে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ওখানে সবগুলো সাক্ষী আপনি, মোটামুটি যা কিছু হয়েছে। গণভোটটা আসলো কিভাবে এবং গণভোটটা এবং এখন যে গণভোটটা যে রিস্কের মধ্যে পড়ে গেছে, এই পুরো বিষয়টাকে একটু জানাবেন, ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু বিএনপি চাইলেই কিন্তু 6 মাস 9 মাস 1 বছরের মাথায় নির্বাচন আদায় করতে পারতো। বিএনপি সেই শক্তি সামর্থ্য ছিল এবং বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে ছিল বলে মানে সংস্কারের প্রশ্নে বিএনপি আপোষ করেছে এবং সংস্কারকে বাস্তবায়ন করার জন্য বিএনপির পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে এবং আপনার ওয়াদাও করা হয়েছে। এখানে বিএনপি কিন্তু এই 18 মাস পরে নির্বাচন যেটা, এটাতে কিন্তু বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে ঠিকই, কিন্তু বিএনপি চাইলে এর চেয়ে আরও বড় মেজরিটি পেতে পারত। আপনি দেখেন বিএনপি প্রায় 80 জনের মতো বিদ্রোহী দাঁড়িয়েছে। বিএনপি কিন্তু তাদের ব্যাপারে উদাসীন ছিল। বিএনপি খুব একটা গা করে নেই, কারণ বিএনপি অ্যাবসলিউট মেজরিটির পরে আপনার আমরা তো মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে নির্বাচন যখনই হয় বিএনপি 300 আসনই পাবে। অন্যরা মনে করেছে এরকমই হবে রেজাল্টটা, কিন্তু আমরা সময় নেওয়ার প্রেক্ষিতে রেজাল্টের হেরফের হয়েছে। বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, সংবিধান সংশোধন করার মতো ম্যান্ডেট তারা জনগণ থেকে পেয়েছে। এখন যে কোনো সংস্কার বলুন, সংবিধান সংস্কারের প্রশ্নে এবং সংবিধান সংশোধনের প্রশ্নে তো যে মেজরিটিটা বিএনপি অর্জন করেছে। এখন আপনি তুলছেন যে এখানে স্বাক্ষর কেন করা হয়নি। আপনি কি স্বাক্ষর চান না বাস্তবায়ন চান? আপনি যদি বাস্তবায়ন চাই তাহলে বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করাতে হবে, স্বাক্ষরটা বড় কথা না। তো সংবিধান না, এই প্রশ্নটা কেন হচ্ছে যে কোনো কারণে যদি বিএনপি এই সংস্কার নিয়ে খুব বেশি আন্তরিক নয়? না দেখুন, সংস্কার বলতে রাষ্ট্রের যে সংস্কারের ব্যাপারে, রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে বিএনপির 31 দফা মানে যে দাবির মধ্যে অনেকগুলো সংস্কার ছিল। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদের উচ্চ কক্ষ ইত্যাদি অনেকগুলো কমিটমেন্ট বিএনপির ছিল। কিন্তু সংবিধান সংসদ পরিষদের যে বা মানে ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল না। আমি তো একদম ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত ছিলাম। তারা কেমন জানি একটা মানে ধরি মাছ নাচি পানি, তারপরে শাক ঢাক রুখ, এই ধরনের এক ধরনের একটা কর্মকাণ্ড ছিল। তারা এক এক সময় এক এক প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং শেষের দিকে খুব তাড়াহুড়া করে, প্রথম দিকে তারা কালক্ষেপণ করেছে, শেষের দিকে তারা খুব তাড়াহুড়া করেছে এবং তাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি বাদ দিয়ে বা আমরা সমমনোভাবী রাজনৈতিক দল, তারা ধরে নিয়েছে যে বিএনপি পরবর্তী ক্ষমতায় আসবে এবং বিএনপি কীভাবে হাত পা বেঁধে বাঁধা যায়। লক্ষ্য কিন্তু একটাই ছিল, বিএনপি কেন হাত পা বাঁধা যায়। বিএনপি কৌশল করে সেখান থেকে মানে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজতেছিল এবং গণভোটের প্রশ্নে গণভোট ইত্যাদি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে সংবিধান সংশোধন কীভাবে করবে, বিএনপি বলেছে যে দুটো গণভোট হতে হবে এবং এটা এখন সবাই স্বীকার করছে যে সংবিধান সংশোধন করার পরেও আবার আরেকটা গণভোট হতে হবে, যেটা মানে বর্তমান সংবিধানের আলোকে যেটা ইয়েতে। তো এখন বিএনপি তো জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারের প্রশ্নে। বিএনপি তার ম্যানিফেস্টোর মধ্যে সংস্কারের কথা বলেছে, বিএনপি ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। এখন বিএনপিকে তো অবিশ্বাস করার কিছু নাই। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা ধরেন আমরা মনে করি যে বাংলাদেশের আঙ্গিকে আপনার সংসদ নেতা এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে কোনো বাধা হওয়ার কথা নয়। এটা আমরা জোর করে বাধা দেওয়ার দরকারটা কি? আমরা যদি দলের নেতাকর্মীরা মনে করি যে সংসদ নেতা এবং দলীয় প্রধান একজনে হওয়া দরকার, তাহলে আপনি আমার এই গণতান্ত্রিক অধিকার কেন হরণ করবেন? চাপিয়ে দেওয়ার দরকারটা কি? বিএনপি সেখানে করছে এবং এতে করে মানে গণতন্ত্র বা ফ্যাসিবাদ কায়েমের প্রশ্নে মানে দুজন দুই জায়গায় হলেও বা মানে সমস্যাটা কোথায় বা মানে কেন হতে পারবে না, এটার কোনো ব্যাখ্যা নেই। এরকম অনেকগুলো ব্যাপার আছে। মানে একটা সময় দাবি এসেছিল যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, নিম্নকক্ষের বিষয়টা যদিও আলোচনায় আসে নাই, মানে সংস্কার কমিশনে আলোচনায় আসে নাই, নিম্নকক্ষের দাবিটা মাঠে ছিল। উচ্চকক্ষ নিয়ে সবসময় দাবি ছিল সবগুলো রাজনীতি, উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে। তো বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন বিএনপি ওই জায়গাতে, বিএনপি আগের জায়গাতেই আছে যে বিএনপি চাচ্ছে যে এটা হবে আসনের আনুপাতিক হারে। তো তাহলে গণভোটের কি দাম থাকলো আর? না দেখুন, বিএনপি শুরু থেকে বলেছে, আমরা বলেছি যে এটা আসনের অনুপাতিক হারে, যেটা আমার চলমান বর্তমান যে মহিলা সংসদ যেভাবে নির্বাচিত হবে সেভাবে নির্বাচিত বলেছি। না, তাতে লাভ ক্ষতির ব্যাপারটা তো নয়। আপনি যদি এটা বিএনপি এটা বলেছে এবং এটা বলে তারা জনগণের রায় পেয়েছে, বিএনপি সে রায়কে বাস্তবায়ন করবে। এখন বিএনপিকে তো আপনার রাষ্ট্র মানে জনগণ তাকে এম্পাওয়ার্ড করেছে, তাকে তার বাংলাদেশে ভয় তো ওই জায়গায় যে বাংলাদেশে ভয় ওই জায়গায় যে 73 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সরকার ব্রুট মেজরিটি পেয়েছে, তারা যে কাজগুলোই করেছে
দেশের স্বার্থের চাইতে দলের স্বার্থে বেশি করেছে। না দেখুন, 79-এ তো বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে। বিএনপিতে এমন কোনো কর্মকাণ্ড কর্মে সংবিধানে এমন কোনো সংশোধন আর নেই যেটা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। এখানে সংবিধান কোনো বিষয় না, বিষয়টা মানে মনোজগতে, শেখ হাসিনার মনোজগতে সংবিধান তাকে এতটা ক্ষমতা দেয়নি। সংবিধানকে একদম উড়ে ফেলে দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা চর্চা করছে এবং আমরা সবাই শেখ হাসিনার ক্ষমতা চর্চার একটা অংশীদার হয়ে গেছি সেই সময়ে। কিন্তু বিএনপি তো ঠেকে শিখেছে, বিএনপি তো 17 বছর আন্দোলন করেছে, বিএনপি তো বুঝেছে যে আপনার জনগণ কী চায় বা কী করা উচিত। বিএনপি তো এই সংবিধানের কারণে স্বৈরাচারী আচরণ করার মতো, ফ্যাসিস্ট আচরণ করার মতো কোনো কারণ নেই। আর বিএনপির আচরণগত দিক দিয়ে কিন্তু ফ্যাসিস্ট বা স্বৈরাচারী আচরণ এটা মনে হবে না। কিন্তু বিরোধী দল যেটাকে মানে প্রথমেই হোঁচট দিয়েছে সেটা হলো যে তারা কী কারণে মানে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণে বিরত ছিল এই ব্যাপারে কোনো যুক্তিসঙ্গত মানে তারা দাঁড় করাতে পারছে না। কারণ আমরা নির্বাচনের সময় তো বলেছি যে আমরা সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হব এবং সংসদ সদস্যের জন্যই আমরা কিন্তু জনগণের ভোট প্রার্থনা করেছি। তখনও কিন্তু ঐক্যমত্য কমিশনে সংবিধান সংস্কার পরিষদ এই ধরনের কোনো কিছুর প্রস্তাবনা ছিল না। না, যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে অধ্যাদেশের মধ্যে ছিল, কিন্তু আপনার আমরা কিন্তু অ্যাবসলিউটলি সেটা আমরা করি নাই। আমরা বলি নাই যে এইভাবে আপনার উচ্চতর কক্ষে মানে আপনার সংবিধান সংসদ পরিষদ, আমরা সংবিধানের মধ্যে সংসদে আলোচনা করে, সংসদ সার্বভৌম সংসদের মধ্যে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসব। এখনও আমরা মনে করি যে প্রশ্নগুলো আছে সেগুলো সংসদে আলোচনা করব, জনগণ দেখবে, বুঝবে, শুনবে, তারপর জনগণের একটা গণরায় একটা বিষয় আছে। সেই গণরায় তো এই সংবিধান সংশোধন করতে হবে এবং বেশ কিছু বিষয়কে ধারণ করতে হবে, এটা তো একটা আমাদের আকাঙ্ক্ষা। আমরা জুলাইয়ের অভ্যুত্থান বলেন বা পরবর্তীকালে একটা জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বর্তমান শাসন পদ্ধতি চলা যাবে না, বর্তমান শাসন পদ্ধতি যদি স্বৈরাচারের জন্ম নেয় তাহলে সেই স্বৈরাচারকে জন্ম দেওয়া যাবে না। আমরা অনেকগুলো ব্যাপার একমত। যেমন আমরা রাষ্ট্রপতি ক্ষমতায়নের ব্যাপারে হঠাৎ করে দেখলাম যে একদিন ঐক্যমত্য কমিশনের সদস্যরা আমাদেরকে একটু বসিয়ে রেখে তারা দেখা করতে গেলো প্রধান উপদেষ্টার সাথে, সেখান থেকে এসে হঠাৎ করে ইউ টার্ন নিয়ে রাষ্ট্রপতি যে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন বানানোর মতো একটা প্রস্তাব দিয়ে বসলো। আমরা একটা চমকিত হলাম, আশ্চর্য হলাম যে রাষ্ট্রপতি এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই, হঠাৎ করে সমস্ত ক্ষমতা তাকে দিতে হবে এবং প্রধানমন্ত্রী প্যারালাল না, প্রধানমন্ত্রীর উপরে তাকে স্থান দিতে হবে। এই ধরনের প্রস্তাবনার মধ্যে 10টা দাবি দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা মানে 4টা আমি মেনে নিয়েছি, না ঠিক আছে এগুলো আপনার করা যায়, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া যায়। কিন্তু তার চেয়ে বেশি ক্ষমতা দিলে যে এটা কাশিমবাজারের কুটিতে পরিণত হবে এবং সেটা যে ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্ম দেবে সংবিধানের মধ্যে দিয়ে, সেই কথাগুলো আমরা বলেছি। এখন আমরা সেখানে একটা ভারসাম্য আনতে চাই। রাষ্ট্রপতিকে একেবারে ক্ষমতাহীন করার আমরা পক্ষপাতী নয়, আবার রাষ্ট্রপতিকে করার জন্য আবার রাষ্ট্রপতিকে অ্যাবসলিউট ক্ষমতা দেওয়ার পক্ষপাতী নয়। আমরা কিছু কিছু ব্যাপার, যেমন রাষ্ট্রপতি একটা ক্ষমতা ছিল যে ইচ্ছা করলে ফাঁসির আসামিকে তিনি এক সাইনে মুক্ত করতে পারতেন। আমরা সেখানে কিছু বাধা ধরা নিয়ম করে দিয়েছি, একটা কমিটির মাধ্যমে এই কমিটির প্রস্তাবনা করবে, কমিটির প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত নেবে। এইভাবে আমরা একটা আলোচনা করেছি, আমরা আমাদের ধারণার মধ্যে আছে এবং আমরা চাই। যেহেতু আপনি ছিলেন, আমি আপনার কাছে পরে শুনবো, একটা প্রশ্ন জাগে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আজকের অবস্থা, আমি সত্যি কথা বলি যে আপনি এমপি হয়েছেন বা বিএনপি ক্ষমতায় এসছে বা জামাত বিরোধী দলে এসছে, এই কোনোটাই হতো না যদি 5 আগস্ট না হতো। কিন্তু কি কারণে এই মুহূর্তে বিএনপির সাথে জুলাই অভ্যুত্থানের একটা মানে দূরত্ব দেখা যাচ্ছে? এটা একটু ব্যাখ্যা করবেন। এটা কি আসলেই দূরত্ব আছে নাকি এটা ক্যাম্পেইনের পার্ট? এটা ক্যাম্পেইনের পার্ট, একদম গুরুত্বপূর্ণ। কারণ এই যে একটা 5ই আগস্টের জন্য তো বিএনপি 17 বছর লড়াই করেছে রাজপথে। 5ই আগস্ট তো আপনার ওই জুলাইয়ের 1 তারিখে শুরু হয়েছে আর 5 তারিখে শেষ হয়েছে, এরকম কোনো বিষয় না। এই মানুষের মধ্যে এটার মধ্যে একটা জাগরণ করার জন্য, একদম গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বিএনপির অবদান তো সবচেয়ে বেশি। বিএনপি তো কোনো গুপ্ত সেজে সেখানে কারো কাছে আশ্রয় নিয়ে আশ্রিত ছিল না। বিএনপি তো আপনার তার পরিচয় দিয়েই রাজপথে ছিল। বিএনপির হাজার হাজার নেতারা শহীদ হয়েছে, বিএনপির লক্ষ লক্ষ কর্মী মানে লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার মামলায় তারা জর্জরিত ছিল। বিএনপি তো এই 17 বছর এই আন্দোলনটাই সৃষ্টি করতে চেয়েছে এবং সেই আন্দোলনের একটা সোপান তৈরি করেছে বিএনপি। সুতরাং অভ্যুত্থানকারী কারোর সাথেই বিএনপি কোনো দূরত্ব হওয়ার কোনো কারণ নাই।